আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, দেশের রাজনীতিতে এখন একটা অদ্ভুত গুমোট হাওয়া বইছে। একটু খেয়াল করলেই দেখবেন ২০২৪ সালে যে অদৃশ্য শক্তি বা ডিপ স্টেট প্রবল প্রতাপে সক্রিয় থেকে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের পতন ঘটিয়েছিল, সেই একই ডিপ স্টেট কিন্তু আজ আবারও স্বরূপে মাঠে নেমেছে। তবে এবারের অঙ্কটা একটু ভিন্ন। এবার তাদের মিশন হলো নিজেদের ভূ রাজনৈতিক এবং কৌশলগত স্বার্থ কড়ায় গণ্ডায় আদায় করে নেওয়া। আর এই স্বার্থ হাসিলের জন্য তাদের একজন অত্যন্ত আপন, বিশ্বস্ত এবং বলতে পারেন পুতুল তুল্য কাউকে বর্তমান বিএনপি সরকারের মাথার উপরে কিংবা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো পদে বসানো খুবই প্রয়োজন। দর্শক, এই অঙ্কে তাদের প্রথম সারির পছন্দের তালিকায় জ্বলজ্বল করছেন আমাদের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। কিন্তু রাজনীতি তো আর সবসময় এক সমীকরণে চলে না। যদি কোনো কারণে তাদের এই মিশন ব্যর্থ হয় বা বিএনপি এই প্রস্তাবে বেঁকে বসে, তাহলে কিন্তু পরিণতি হতে পারে ভয়াবহ। তখন এই ডিপ স্টেটের নতুন লক্ষ্য হবে ঠিক যেভাবে তারা আওয়ামী লীগকে মাইনাস করেছিল, ঠিক সেভাবেই বিএনপিকে মাইনাস করা বা এই বিএনপি সরকারের পতন ঘটানো। তাহলে কি বিএনপি সরকারের পতন অনিবার্য? এমন প্রশ্ন কিন্তু সামনে চলে আসে। আর ঠিক এই জায়গাতেই আজকের আলোচনার সবচেয়ে বড় টুইস্ট লুকিয়ে আছে। একটু ভেবে দেখুন, যদি এই ডিপ স্টেটের সম্পূর্ণ প্ল্যান কোনো কারণে ভেস্তে যায়, যদি দেশের অভ্যন্তরীণ যে সমীকরণ, সেই সমীকরণ তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কি হবে? তখন কিন্তু চুপ করে বসে থাকবে না প্রতিবেশী রাষ্ট্র ভারত। ভারতের শক্তিশালী লবি তখন চাইবে ঘোলা পানিতে মাছ শিকার করে নিজেদের সুবিধাজনক অবস্থানটি পুনরায় আবারও নিশ্চিত করতে। আর তাদের এই ছকের সবচেয়ে বড় গুটি হবে আওয়ামী লীগের পুনর্বাসন বা পুনর্গঠন। এখন আপনাদের মনে খুব স্বাভাবিকভাবেই কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে, আর সেটি হচ্ছে, বর্তমান এই রাজনৈতিক বাস্তবতায় এটা কি আসলেই সম্ভব? আওয়ামী লীগ কি সত্যি আবার ফিরে আসতে পারে? চলুন সুপ্রিয় দর্শক, আজকে একটু খতিয়ে দেখি এই অসম্ভবকে সম্ভব করার পেছনের সমীকরণগুলো আসলে কি এবং পর্দার আড়ালে সেগুলো এখন কিভাবে কাজ করছে। দেখুন, রাজনীতিতে শেষ বলে কিন্তু কোনো কথা নেই। অসম্ভব বলে কোনো শব্দ এই রাজনীতির ডিকশনারিতে থাকতে নেই। আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখব ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখনো দৃশ্যপটের বাইরে চলে যাননি। তিনি এখনো ভিভিআইপি প্রটোকল পাচ্ছেন দেশে, এবং সমান তালে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। আর তার মুখের সেই চেনা হাসি কিন্তু একটুও ম্লান হয়নি। তার অনুসারী বা আমেরিকান লবির যারা বিশ্বস্ত লোক, যেমন সাংবাদিক মনির হায়দার, বদিউল আলম মজুমদার বা আলী রিয়াজ সাহেবরা, তাদের দাপট এখন কতটুকু জানেন? দেশের ২০-২৫ জন মন্ত্রীর চেয়েও সাংবাদিক মনির হায়দারের প্রভাব এখন কিন্তু সরকারের ভেতরে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি সক্রিয়। তাহলে সুপ্রিয় দর্শক, এর মানে আসলে কি দাঁড়ালো? আমেরিকা এবং ডক্টর ইউনূসের প্রভাব কিন্তু বিন্দুমাত্র কমেনি। তারা চাইলেই যে কোনো ফর্মে, যে কোনো উপায়ে ডক্টর ইউনূসকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে। হয়তো তাকে রাষ্ট্রপতি করে দেওয়া হলো, অথবা স্পেশাল এনভয় বা বিশেষ দূত হিসাবে নিয়োগ দেওয়া হলো। আর পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, যদি সরকার দেশ চালাতে হিমশিম খায়, তখন হয়তো ডক্টর ইউনূস নিজে না এসে তার পছন্দের কাউকে, যেমন তার ব্যক্তিগত সচিব লামিয়া মুর্শেদ, যিনি অত্যন্ত উচ্চশিক্ষিত এবং অভিজাত পরিবারের সন্তান, তাকেই হয়তো অনেক গুরুত্বপূর্ণ একটি পদে বসিয়ে দেয়া হতে পারে, বা সেই প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইউনূস দিতে পারে। কিন্তু সরকার কেন দেশ চালাতে হিমশিম খাবে? কারণ সামনের জুলাই আগস্ট মাসকে কেন্দ্র করে দেশে এক ভয়াবহ অস্থিরতার দিকে এগিয়ে যাচ্ছে। জামাত এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো কিন্তু কোনোভাবে বসেনি। তারা তাদের দাবি দাওয়া
তাদের জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথ গরম করার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এর সাথে যোগ হয়েছে দেশের অর্থনৈতিক সংকট। ঢাকা শহরে আপনারা খেয়াল করলে দেখবেন ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের যে দাপট, তাদের যদি ট্যাক্সের আওতায় আনা হয়, তাহলে তারা কিন্তু কখনোই সরকারকে ছেড়ে কথা বলবে না। তারা বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রগুলো ঘেরাও করে ফেলতে পারে, এমন হুঁশিয়ারি কিন্তু গণমাধ্যমে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আবার মোটর সাইকেলের উপর যে ট্যাক্স বসানো হচ্ছে, তার প্রতিবাদে লাখ লাখ বাইকার যদি পেট্রোল পাম্পগুলো আটকে দেয়, তখন সরকার আসলে কি করবে? এই যে হুন্ডাওয়ালা বা রিক্সাওয়ালাদের দিয়ে যে একটা কৃত্রিম কিন্তু অত্যন্ত ভয়াবহ ক্রাইসিস তৈরি করা হবে, সেটা সামাল দেয়া কিন্তু বর্তমান এই বিএনপি সরকারের জন্য আমি মনে করি এই অবস্থায় খুব কঠিন হয়ে পড়বে। পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যে দেশে জরুরি অবস্থা জারি করা ছাড়া আর কোনো উপায় হয়তো তখন থাকবে না। আর ঠিক সেই সুযোগটাই নেবে এই ডিপ স্টেট। তবে দর্শক, বিএনপিও কিন্তু এসব আসলে চোখ বন্ধ করে দেখছে না। তারেক রহমান সাহেব এবং তার দল নিজেদের অবস্থান শক্ত করার জন্য অন্য একটি পরাশক্তির দিকে বর্তমান সময়ে অনেক বেশি ঝুঁকছেন। আর সেটি হলো চীন। আপনারা ইতিমধ্যেই বিভিন্নভাবে খেয়াল করেছেন, বর্তমানে একটা চীনমুখী রাজনীতি কিন্তু খুব প্রবলভাবে চলছে। তিস্তা ব্যারেজ প্রকল্প, গঙ্গা ব্যারেজ, আর সবচেয়ে বড় কথা হলো বগুড়াতে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং সামরিক ঘাঁটি করার যে পরিকল্পনা চলছে, সেটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার নয়। আমি মনে করি এটা একটা বিশাল ভূ-রাজনৈতিক মাস্টার প্ল্যানের অংশ। সুপ্রিয় দর্শক, ইতিহাসের দিকে যদি আমরা একটু ফিরে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই এই উত্তরবঙ্গ, বিশেষ করে বগুড়ার মহাস্থানগড় বা পুন্ড্রনগরী একসময় পুরো বাংলার রাজধানী ছিল। রাজা শশাঙ্কের রাজধানী ছিল এই অঞ্চলে। আর সেই শশাঙ্ক কিন্তু এই উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম দিল্লি বা হরিয়ানা পর্যন্ত নিজের আধিপত্য বিস্তার করেছিলেন। পরবর্তীতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিও কিন্তু কম যাননি। তিনি সিকিম পর্যন্ত যাওয়ার আগে পুরো অঞ্চল তছনছ করে দিয়েছিলেন। আবার চাঁপাইনবাবগঞ্জে আলাউদ্দিন হোসেন শাহের যে রাজধানী ছিল, সেটাও তো এই উত্তরবঙ্গেই। আজ তারেক রহমান সাহেব এবং চীনের এই যে উত্তরবঙ্গ কেন্দ্রিক বলয় তৈরির চেষ্টা, এটা কি নতুন যুগের কোনো শশাঙ্ক হওয়ার স্বপ্ন নয়? সেখানে চীনের হাজার শয্যা হাসপাতাল, সামরিক উপস্থিতি, এগুলো কিন্তু ভারতের জন্য আমি মনে করি রীতিমতো একটা আতঙ্কের বিষয়। ভারত খুব ভালো করেই জানে যে এই উত্তরবঙ্গে সামরিক এবং রাজনৈতিক শক্তি বৃদ্ধি পেলে ভারতের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। এটা ইতিহাস থেকে কিন্তু তারা শিক্ষা নিয়ে এসেছে। অন্যদিকে আমেরিকা এবং ভারতের নজর কিন্তু আবার দক্ষিণ দিকে। কক্সবাজার থেকে শুরু করে সমুদ্র তীরবর্তী সেই নোয়াখালী, পটুয়াখালী, কুয়াকাটা হয়ে গোপালগঞ্জ পর্যন্ত একটা বিশাল এলাকা নিয়ে তাদের একটা মাস্টার প্ল্যান আছে। এই প্ল্যানটা কিন্তু শেখ হাসিনার আমল থেকেই চলে আসছিল। তো একদিকে আমেরিকার ডিপ স্টেট চাচ্ছে দক্ষিণাঞ্চল কেন্দ্রিক তাদের প্রভাব বাড়াতে, আর অন্যদিকে তারেক রহমান সাহেব এবং চীন চাচ্ছে উত্তরবঙ্গকে দুর্বৃত্ত করতে। এই দুই পরাশক্তির যখন মুখোমুখি সংঘর্ষ হবে, তখন আমেরিকার পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার সিদ্ধান্ত বদলাতে এক সেকেন্ডও কিন্তু সময় লাগে না, তিনি যদি ক্ষেপে যান, তবে দাবার ছক কিন্তু পুরোপুরি উল্টে যাবে। আর ঠিক এই উল্টে যাওয়া দাবার ছকেই লুকিয়ে আছে আমাদের সেই টুইস্টের উত্তর। সুপ্রিয় দর্শক, ধরুন আমেরিকার ডিপ স্টেটের চাপে তারেক রহমান সাহেব এবং ওনার সরকার কোণঠাসা হয়ে পড়লেন। দেশে চরম বিশৃঙ্খলা, এমনকি জরুরি অবস্থা। ডক্টর ইউনূসের লবিও পরিস্থিতি নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে কোনোভাবেই পারবে না। তখন ভারত কি করবে? ভারত কখনোই চাইবে না তাদের পাশের দেশে চীনের এমন একটি একচেটিয়া আধিপত্য থাকুক, বা এমন কোন সরকার থাকুক যারা আসলে তাদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ রকম হুমকি। তখন ভারত তাদের সমস্ত শক্তি, লবিং এবং কূটনীতি
কাজে লাগাবে পুরনো এবং পরীক্ষিত বন্ধুকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য। দর্শক, রাজনীতি কিন্তু একটা বহমান নদীর মতো। এটা কখন কোন দিকে বাঁক নেয় তা আগে থেকে বলা মুশকিল। কিন্তু এটা নিশ্চিত যে যখন আন্তর্জাতিক পরাশক্তিগুলোর লড়াইয়ে দেশের পরিস্থিতি টালমাটাল হবে, মানুষ যখন একটা স্থিতিশীলতা খুঁজবে, তখন পুরনো অভিজ্ঞ শক্তির কদর কিন্তু আবারও এই দেশের সাধারণ জনগণের কাছে বাড়বে। এবং ইতিহাস সাক্ষী, বারবার খাদের কিনারা থেকে ফিরে আসার এক অদ্ভুত জাদুকরী ক্ষমতা রয়েছে এই আওয়ামী লীগের। তৃণমূল পর্যায়ে তাদের যে বিশাল শিকড় রয়েছে, সেটা রাতারাতি কিন্তু কোনোভাবে উপড়ে ফেলা কোনো রকম পদ্ধতিতেই সম্ভব নয়। এটা আমি হলফ করে বলতে পারি। যখন বর্তমান নেতৃত্ব অভ্যন্তরীণ কুন্দল, অর্থনৈতিক সংকট এবং পরাশক্তির চাপে এক প্রকার দিশেহারা হয়ে পড়বে, তখন কিন্তু একটা রাজনৈতিক বড় শূন্যতার সৃষ্টি হবে। আর ভারত এবং অন্যান্য মিত্রদের সুকৌশল হস্তক্ষেপে সেই শূন্যস্থান পূরণে আওয়ামী লীগ যদি নতুন রূপে, নতুন কোনো মোড়কে আবার দেশের নেতৃত্বে ফিরে আসে, সেটা কিন্তু মোটেও অবাক হওয়ার মতো কোনো বিষয় হবে না। বরং একটি শক্তিশালী, পুনর্গঠিত এবং নিজেদের ভুল থেকে শিক্ষা নেয়া আওয়ামী লীগের প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটা স্থিতিশীল এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে, যা ইতিহাসে একটি নজির স্থাপন করবে। দর্শক, সময় হয়তো বলে দেবে এই ভূ রাজনৈতিক দাবারবোর্ডে শেষ চালটা কে দিচ্ছে। তবে রাজনীতিতে আশার আলো কিন্তু কখনোই নিভে যায় না, এবং সেই আশার আলো এখন পর্যন্ত কিন্তু জ্বলজ্বল করে জ্বলছে আওয়ামী লীগের সেই অন্ধকার রাস্তায়। যখন সেই আশার আলো আরো একটু সায় পাবে, আর একটু উজ্জ্বলতা পাবে, তখন কিন্তু রাজনীতির মাঠের খেলা পুরোপুরি ভাবে ঘুরে যাবে। এখন আপনারা বর্তমান সময়ে যে পরিস্থিতিগুলো লক্ষ্য করছেন, সেই পরিস্থিতিগুলো দেখে আপনাদের মনেও কিন্তু এক ধরনের প্রশ্ন জাগা শুরু হয়েছে যে আদৌ কি এই বিষয়গুলো ঘটা সম্ভব? দেখুন, পর্দার আড়ালে অনেক কিছুই ঘটে। প্রতিদিনই ঘটে, প্রতি মুহূর্তে ঘটে, এবং রাজনীতির ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ঘটে। কিন্তু সেটা আসলে পর্দার বাইরের লোকজন কখনোই জানতে পারে না। এমন অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো পর্দার আড়ালে টেবিলের নিচের দিকে ঘটে। আর টেবিলের নিচে যাহা ঘটে তা কিন্তু টেবিলের উপরে যারা থাকেন তারাও দেখতে পান না। মোট কথা হচ্ছে, তথ্য উপাত্ত এমন একটা জিনিস যেটা আসলে অনেক গভীর পর্যন্ত গিয়ে খুঁজে বের করতে হয়, এবং সেই তথ্য উপাত্ত যারা খুঁজে বের করেন তারাও কিন্তু অনেক শক্তিশালী এবং অনেক ধূর্ত লোক হয়ে থাকেন। এই যে এত এত গবেষণা, এত এত তথ্য উপাত্ত, এগুলো সেই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষের দ্বারাই কিন্তু আসে। এবং আপনি কি মনে করেন আওয়ামী লীগের মধ্যে এমন তীক্ষ্ণ মানুষের অভাব রয়েছে? মোটেও না। বরঞ্চ বর্তমান বিএনপি সরকারের তুলনায়, অথবা বর্তমান বিরোধী দল জামাতে ইসলামের তুলনায় আওয়ামী লীগের মধ্যে এমন বুদ্ধিজীবীর পরিমাণ আমি মনে করি ৩ থেকে ৪ গুণ বেশি। এখন তারা সেই কূটনৈতিক চাল কিন্তু ঠিকঠাক ভাবেই দিচ্ছেন, এবং ঠিকঠাক ভাবেই তারা তাদের এই সময়টাকে কাজে লাগাচ্ছেন। আপনারা এখন দেখবেন ছাত্রলীগকে আপনারা কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না। তারা যেন এক প্রকার পাগল প্রায় হয়ে গেছে। এতদিন আমরা দেখেছি শুধুমাত্র ছোটখাটো ঝটিকা মিছিল, অথবা দৌড়ের উপর মিছিল যেটাকে বলা হয়। কিন্তু এখন আপনারা দেখবেন প্রতিদিন না হলেও ২, ৩, ৪, ৫ মিছিল গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। আগে মেইন স্ট্রিম মিডিয়াতে ছাত্রলীগের মিছিল সম্পর্কিত নিউজ হতো না, কাভারেজ হতো না। এখন সেগুলো কিন্তু কাভারেজ হচ্ছে। তার মানে কি? তার মানে সময় বদলাচ্ছে, তাদের রাজনীতির প্যাটার্ন বদলাচ্ছে, এবং রাজনীতির প্যাটার্ন বদলে যখন তারা পাগলাটে হয়ে রাস্তায় নেমে পড়া শুরু করেছে, তখন কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে গণমাধ্যম সমূহ তাদেরকে গুরুত্ব দেওয়া শুরু করেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা একটি বিশাল রাজনৈতিক সংগঠন। তাদের শিকড়, আমি যেমনটি আগে বলেছিলাম, অনেক গভীরে। তাদেরকে চাইলেই কিন্তু শিকড় থেকে উপড়ে ফেলা সম্ভব নয়। যার কারণে তাদেরকে আসলে গুরুত্ব দিতেই হবে। তাদেরকে গুরুত্বহীন রেখে কোনো কিছুই এই দেশে আমি মনে করি সঠিকভাবে করা সম্ভব নয়।
পরিশেষে একটা কথাই বলবো, দেশের জনগণ আসলে স্থিতিশীলতা চায়। দেশের জনগণ শান্তি চায়। দেশের জনগণ কোন ধরনের উত্তেজনা, অস্থিতিশীলতা কিংবা পাল্টা গণঅভ্যুত্থান, আবারও গণঅভ্যুত্থান, চতুর্থ গণঅভ্যুত্থান, পঞ্চম গণঅভ্যুত্থান কিংবা রাজনৈতিক দাঙ্গা পছন্দ করে না। তারা এখন অনেক সচেতন। তারা শান্তিতে দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে চায়। তারা তাদের ন্যায্য অধিকারটুকু চায়। এখন তারা যখন দেখবে দিন শেষে দেশের মধ্যে এমন অভ্যন্তরীণ কুন্দল, দেশ পরাশক্তিদের দখলে চলে যাচ্ছে। দেশের এক অংশ চীনের লবিতে চলে যাচ্ছে এবং দেশের অন্য অংশ আমেরিকার লবিতে চলে যাচ্ছে। তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব? তারা কিন্তু এই চিন্তাটা করবে। এবং যখনই এই চিন্তার উদ্বেগ হবে, তখনই তাদের মধ্যে অটোমেটিক মনস্তাত্ত্বিক যে ধারণা রয়েছে, তাহলে আমরা পূর্বের আমলে ভালো ছিলাম। আওয়ামী লীগ আমলে অন্ততপক্ষে পরাশক্তিরা আমাদের দেশের ২ অংশ নিয়ে কখনোই টানাহেঁচড়া করেনি। তাদের এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটাই কিন্তু আওয়ামী লীগ খুব তীক্ষ্ণ দৃষ্টিতে নজরে রাখছে। এবং আওয়ামী লীগের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই। এই জনগণের যে মনস্তাত্ত্বিক পরিবর্তন, সেই মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে তারা বাংলাদেশের মাটিতে এমনভাবে প্রবেশ করা যেন জনগণ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে। বিষয়টি সময় সাপেক্ষ এবং এটা দেখার জন্য আমাদের আসলে অপেক্ষা করতে হবে। তবে ওই যে জনগণ, এই জনগণকে কষ্টের মধ্যে রেখে কোনো ধরনের স্থায়ী সমাধান আমি মনে করি বর্তমান সরকার করতে পারবে না, না ডিপ স্টেট করতে পারবে, না পরাশক্তি করতে পারবে। সুতরাং জনগণের কথাই কিন্তু চিন্তা করতে হবে। বর্তমান সরকার যদি জনগণের কথা চিন্তা করে, তাহলে দেখা যাচ্ছে যে হয়তোবা আমাদের পর্যবেক্ষণ বুমেরাং হতেও পারে। এই পরাশক্তিদের খেলার মধ্যে বুমেরাং হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যে কমেন্ট রয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেটা পক্ষে হোক, বিপক্ষে হোক, ভালো হোক, খারাপ, অথবা আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা কমেন্ট বক্সে সম্পূর্ণ আলোচনা শুনে করতে পারেন। আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো আপনাদের কমেন্টস গুলো থেকে আমি শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।